একদিন সকালবেলা ঐশীর ঘুম ভাঙতে বড্ড বেশি দেরি হয়ে যায়। তাই সে ভয়ের চোটে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে যাবে, এমন সময় সেখানে তার শাশুড়িমা এবং ননদ এসে উপস্থিত হয়। তাদের হাতে থাকে একটা বড় টুথপেস্টের টিউব, তোয়ালে 3-4 রঙের টুথব্রাশ, ফেস ওয়াশ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট, যা দেখে ঐশী খুবই অবাক হয়। বৌমা, তুমি উঠে পড়েছো? আমরা কখন থেকে তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম। তোমার ঘুম ভালো হয়েছে তো? এসো, আমি তোমার মুখটা ব্রাশ করিয়ে দিই। তুমি নিশ্চয়ই ঘুম চোখে ঠিকমতো ব্রাশ করতে পারবে না। দেখো, আমি তোমার জন্য কত রং বেরঙের ব্রাশ এনেছি। তোমার কোনটা পছন্দ বলো? এমন কথা শুনে ঐশী একেবারে আকাশ থেকে পড়ে, কারণ মাত্র 2 সপ্তাহ আগেই ঐশীর বিয়ে হয়। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে ঐশী কখনোই তার পরিবারের কাছ থেকে এরকম রয়্যাল ট্রিটমেন্ট পায়নি। তাই আজকে প্রথমবার শাশুড়িমা এবং ননদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে ঐশী কিছুতেই মেনে নিতে পারে না, কারণ ঐশীর শাশুড়িমা বড্ড বেশি মেজাজি ছিল। আরে না না, আমি একাই ব্রাশ করে নেব। আপনি শুধু শুধু আমাকে ব্রাশ করিয়ে দিতে যাবেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আপনি ব্রাশগুলো এখানে রেখে যান, আমি ঠিক ব্রাশ করে নেব। আপনার মতো বয়স্ক মানুষকে দিয়ে আমি কি নিজের মুখ ধোয়াতে পারি? ঠিক আছে বৌদি, তাহলে আমি বরং তোমার মুখটা ধুইয়ে দিচ্ছি। আমি তো তোমার থেকে অনেক ছোট। আমি তোমার মুখ ধুইয়ে দিলে তোমার খারাপ লাগবে না। তারপর তোমাকে ভালো করে মুখে ফেসিয়াল করে দেব। তোমার এমন চাঁদের মতো মুখটা ভালোভাবে মেনটেন করতে হবে তো। এরকম কথা শুনে ঐশী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তার মনে হয় সে যেন কোনো স্বপ্ন দেখছে। ঐশী আর কিছু বলতে যাবে তার আগেই ঐশীর ননদ এবং শাশুড়িমা জোর করে ঐশীর মুখ ধুইয়ে দেয় এবং তার ব্রাশও করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঐশী বাথরুমে গিয়ে স্নান করে সোজা রান্নাঘরে চলে যায়। কিন্তু সেই রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়িমা, স্বামী এবং ননদ 3 জনে মিলে অ্যাভোকাডো টোস্ট, ডিমের পোচ, অরেঞ্জ জুস এছাড়াও আরো বিভিন্ন রকমের খাবার রান্না করে সুন্দর করে ট্রেতে সাজাচ্ছে। আরে বাবা, তুমি কষ্ট করে এত দূরে আসতে গেলে কেন? তুমি ডাইনিং এ গিয়ে সিটে চালিয়ে বসো, আমরা এক্ষুনি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। আর তোমার ব্রেকফাস্টের জন্য আশা করছি সবকিছুই আছে। আর তোমার যদি আরো বেশি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এক্ষুনি বলবে, তোমার জন্য বানিয়ে দেওয়া হবে। বিবেকের মুখে এরকম ট্রিটমেন্ট পেয়ে ঐশী মনে মনে খুবই খুশি হয়। তার মনে হয় সে হয়তো কোনো নতুন দুনিয়াতে এসে পড়েছে, কারণ শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে সে যে কখনো এরকম ব্যবহার পাবে সেটা সে কখনোই আশা করতে পারে না। আপনারা সবাই হঠাৎ করে আমাকে এত ভালোবাসছেন কেন? আমার তো খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। দেখুন, আমি নতুন বলে আপনাদের কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার নেই। আরে বৌমা, তুমি কি যে বলো না! তুমি আমাদের বাড়ির একমাত্র বৌমা। তুমি হলে এই বাড়ির কুইন। তোমার সঙ্গে ভালো ব্যবহার না করলে হয়? এখন তো সবকিছুই তোমার, তুমি তো সবকিছুরই মালকিন। এরকম কথা শুনে ঐশী ভাবে সে মনে হয় সত্যি সত্যি কোনো স্বপ্নের দুনিয়াতে চলে এসেছে, কারণ বিয়ের পর প্রথম প্রথম তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই ঐশীর সঙ্গে এতটা ভালো ব্যবহার করতো না। তাই ঐশীর কেমন যেন সন্দেহ হয়। সে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে খাবার খেতে শুরু করে, কিন্তু খাবার খাওয়ার সময় তার মুখে সামান্য একটু খাবার লেগে যায়, যা দেখে তার শাশুড়িমা একটা টিস্যু পেপার দিয়ে তার মুখটা সুন্দর করে মুছিয়ে দেয়। মনে হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর কোনো প্যারালাল পৃথিবীতে চলে এসেছি। উফ, আমি তো বিয়ের আগে এরকম শ্বশুরবাড়িরই স্বপ্ন দেখতাম। মনে হচ্ছে উপরওয়ালা আমার স্বপ্ন সত্যি করে দিয়েছে। আমি যে আমার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে রয়্যাল ট্রিটমেন্ট পাচ্ছি, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। এভাবেই খুবই আনন্দ করে ব্রেকফাস্ট করার পর ঐশী যখন দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে যায়, তখন সে রান্নাঘরে গিয়ে 2 জন রান্নার মেয়েকে দেখতে পায়। আরে, তোমরা এখানে কি করছো? আজকে তো আমার রান্না করার কথা। আমার শ্বশুর বাড়িতে তো কোনো রান্নার লোক ছিল না। এই 2 সপ্তাহে আমি তো নিজে হাতে রান্না করেছি। কই, তখন তো তোমাদের কাউকে দেখিনি। তোমাদেরকে কে রান্নার কাজে রেখেছে? কি যে বলেন না দিদি, আমরা রান্না বান্না করবো না তো কে করবে? আপনি হলেন এই বাড়ির মালকিন। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। আপনার কিছু দরকার হলে আমাদেরকে অবশ্যই বলবেন। মাসিমা আমাদেরকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই শুনে ঐশী তখনই তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। মা, আপনি তো আমাকে বিয়ের আগে বলেছিলেন আমাকে নাকি ঘর সংসারের সমস্ত কিছু সামলাতে হবে,
রান্না বান্না করতে হবে, কাজকর্ম করতে হবে, তাহলে আপনি হঠাৎ করে এরকম রান্নার লোক নিয়ে এসেছেন কেন? আমি তো একাই 2-3 জনের রান্না বান্না করে নিতে পারবো, রান্নার লোকের প্রয়োজন কিসের? না না বৌমা, তা কখনো হতেই পারে না। ফুলের মতো একটা সুন্দর মেয়েকে দিয়ে আমি এত খাটাখাটনি কি করে করাতে পারি? সে আমি কখন কি বলেছি না বলেছি আমার কথাও তো ধরে রেখো না। তুমি চিন্তা করো না, আমাদের বাড়িতে তোমার আর কোনো অসুবিধা হবে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ঐশীর ননদ রিমা এক গাদা মাসাজ করার জিনিসপত্র, স্টিমার, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর করার বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে তার বৌদির কাছে চলে আসে। সে প্রথমেই তার বৌদিকে চেয়ারে বসিয়ে দেয়। বৌদি, তোমার নিশ্চয়ই সারাদিন কাজ করে গা হাত পা ব্যথা হয়ে গেছে। এসো, আমি তোমার গা হাত পা একটু ভালো করে মাসাজ করে দিই। তোমার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে এই মাসাজিং চেয়ারটা কিনেছি, সঙ্গে তোমার হেড মাসাজও করে দেব। তোমাকে আর পার্লারে যেতেই হবে না, বাড়িতেই তুমি একেবারে পার্লারের মতো ট্রিটমেন্ট পাবে। এই বলে রিমা সুন্দর করে ঐশীর ফেসিয়াল এবং হেয়ার স্পা করতে থাকে। এরকম ট্রিটমেন্ট পেয়ে ঐশীর ভীষণই আরাম লাগে, তাই সে মনে মনে খুবই আনন্দ পায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। মা, এই দেখো কি এসেছে। এই যে বৌদি, তোমার জন্য আমি একটা হুইল চেয়ার কিনেছি। প্রত্যেকদিন এভাবে বাড়ির মধ্যে হেঁটে যেতে যেতে তোমার নিশ্চয়ই পা ব্যথা করে। আমরা থাকতে তুমি কেন কষ্ট করে পা ব্যথা করতে যাবে? তুমি এখন থেকে এই হুইল চেয়ারে করে এদিক ওদিক ঘুরে বেড়াবে, কেমন? খুব ভালো বুদ্ধি। বৌমার জন্য অনেক আগেই একটা হুইল চেয়ার কেনা উচিত ছিল। বেচারি আমাদের বাড়িতে হেঁটে হেঁটে শুধু শুধু নিজের পাটা নষ্ট করছে। ভালো করে ওকে পেডিকিওর করে দে, পা দুটো যেন পদ্ম ফুলের মতো দেখতে লাগে। আরে রিমা, তোমার কি মাথা ঠিক আছে? আমি কি পড়ে গেছি কিংবা আমার পায়ে লেগেছে এমন তো নয়। আমি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াতে যাব কেন? আমি তো দিব্যি সুস্থ সবল পা নিয়ে হেঁটে বেড়াচ্ছি। এই তো কদিন আগেও আমি হেঁটে হেঁটে বাজারে গেছি। আমি যথেষ্ট সুস্থ আছি, আমার হুইল চেয়ারের কোনো দরকার নেই। না বৌদি, তুমি আমাদের জন্য এই কদিন অনেক খাটাখাটনি করেছো। তোমাকে দেখে আমার খুব মায়া হয়, তাই তো আমি তোমার জন্য হুইল চেয়ার অর্ডার করলাম। তুমি এখন এই হুইল চেয়ারে করেই সারা বাড়িতে ঘুরে বেড়াবে। আমি কোনো কথা শুনতে চাই না। এই কদিনে তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না। এই বলে রিমা ঐশীকে হুইল চেয়ারে বসিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে প্রচুর পরিমাণে স্ন্যাক্স রাখা থাকে। ওরিও আইসক্রিম, স্যান্ডউইচ, ফেরেরো রোচার, চিটোস, রেড ভেলভেট থেকে শুরু করে মেন চকলেট, বাটারস্কচ ইত্যাদি অনেক ফ্লেভারের পেস্ট্রি এবং আইসক্রিম রাখা থাকে, যা দেখে ঐশীর চোখ একেবারে চড়ক গাছ হয়ে যায়। এই নাও বৌদি, একটা আইসক্রিম খাও। ব্রেকফাস্টের পর নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়ে গেছে। আসলে তোমার জন্য প্রিমিয়াম লাঞ্চ করা হচ্ছে তো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। তুমি ততক্ষণ এই স্ন্যাক্সগুলো খেয়ে পেট ভরাও, কেমন? এখানে সব তোমার পছন্দ মতো খাবার আছে। এত রকমের স্ন্যাক্স একসঙ্গে দেখে ঐশী নিজেকে আটকাতে পারে না। সে খুবই মজা করে স্ন্যাক্সগুলো খেতে শুরু করে। দুপুরে লাঞ্চেও ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ চপ, চিকেন পকোড়া, চিকেন কাবাব, মাটন কাবাব, ভেটকি, ইলিশ, পাবদা, কাতলা, রুই, পমফ্রেট, চিকেন, মাটন, হাঁসের মাংস, কোনো কিছুরই কমতি থাকে না। ওরে বাবারে, এত খাবার দাবার রান্না করেছেন কেন? এত খাবার কে খাবে? কি দরকার ছিল মা শুধু শুধু এত বেশি মাছ মাংস নিয়ে আসার? আজকে যা রান্না করেছেন এ তো আমি 2-3 সপ্তাহ ধরে খেয়েও শেষ করতে পারবো না। কেন শুধু শুধু এত রান্না বান্না করতে গেলেন? আমাদের বাড়িতে কি কেউ আসছে? না না, কেউ আসছে মানে? এই সমস্ত কিছু তোমার জন্যই। তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। আসলে তুমি তো শুধু আমাদের বাড়ির বৌমা নও, আমাদের চোখের মণি, তাই তোমাকে একটু খাওয়ানো তো আমাদের কর্তব্য। নাও নাও, খেতে শুরু করো। এই শুনে ঐশী তখনই খাবারগুলো খেতে শুরু করে। দেখতে দেখতে এভাবে প্রত্যেক দিনই ঐশীকে খুব ভালো মতো রয়্যাল ট্রিটমেন্ট দেওয়া হতে থাকে। কিন্তু এতে করে ঐশী খুশি হলেও মাঝে মধ্যে তার কেমন যেন সন্দেহ হয়। আসলে ঐশীর প্রতি তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম রয়্যাল ট্রিটমেন্টের পেছনে একটা কারণ থাকে। কিছুদিন আগেই ঐশীর মা সীমা দেবী ঐশীর সঙ্গে দেখা করতে আসে। জানিস ঐশী, আমি একটা খবর পেয়েছি। আমার বাবা মানে তোর দাদুর 200 বিঘা জমি ছিল,
তার মধ্যে থেকে একটা 3 কোটির বাগান বাড়ি তোর দাদু নাকি তোর নামে লিখে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই 3 কোটির বাগানটা এবার তুই পেয়ে যাবি। কি বলছো কি মা? 3 কোটির বাগান বাড়ি মানে তো বিশাল ব্যাপার, আমি তো অনেক বড় লোক হয়ে যাব। এমন সময় দরজায় কান পেতে অরুণিমা দেবী এবং রিমা তাদের সমস্ত কথা শুনে ফেলে। সেই খবরটা শোনা মাত্রই তারা ঠিক করে ঐশীকে এবার তাদের তোয়াজ করে রাখতে হবে, তাহলেই তারা ঐশীর কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। সেদিনের পর থেকেই শুরু হয়ে যায় নতুন বৌমার রয়্যাল ট্রিটমেন্ট। কিন্তু এরই মধ্যে হঠাৎই একদিন ঐশীর মা ফোন করে বলে, ঐশী, খুব খারাপ খবর আছে রে মা। আগের দিন আমি তোকে যেই 3 কোটি টাকার সম্পত্তির কথা বলেছিলাম না, ওই সম্পত্তিটা তুই পাবি না। খবর পেলাম আমার বাবার সম্পত্তিটা আমার ভাইরা অনেক আগেই হাফিস করে দিয়েছে। কি বলছো কি মা? ওই 3 কোটির বাগান বাড়ি আমি পাবো না? দূর, ভালো লাগে না। কত আশা করে বসেছিলাম, ওই 3 কোটি টাকা দিয়ে আমি কত কিছু করতে পারতাম বলো তো। দূর, আর ভালো লাগে না, রাখো। এমন সময় অরুণিমা দেবী ঐশীর ঘরে খাবার নিয়ে আসে, আর সে যখন ঐশীর সমস্ত কথা শুনে ফেলে তখনই সে আবার খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে ফিরে যায়। কি হলো মা, এখনো পর্যন্ত আমি খাবার পেলাম না কেন? আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমি কখন থেকে না খেয়ে বসে আছি। আপনি আমাকে খাইয়ে দেবেন না? তাড়াতাড়ি খাইয়ে দিন। তুমি কি কচি খুকি নাকি? নিজের হাত আছে, খেয়ে নাও, তোমাকে খাইয়ে দেওয়ার কি আছে? এমন সময় হঠাৎ করে রিমা সেখানে এসে ঐশীকে জোর করে হুইল চেয়ার থেকে তুলে দিয়ে বলে, বৌদি ওঠো, এখান থেকে ওঠো। এই হুইল চেয়ারটা আমি এবার ওয়েলেক্সে বেচে দেব। এই মাসাজ করার চেয়ার আর বাকি যন্ত্রপাতিগুলো বিক্রি করে দিতে হবে। শুধু শুধু আমি তোমার পেছনে 2 লক্ষ টাকা খরচ করতে গেলাম। যাও যাও, এখন আমার জন্য রান্নাঘরে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার বানিয়ে নিয়ে এসো। এসব তুমি কি বলছো? তুমি তোমার পায়ে ব্যথা হবে বলে হুইল চেয়ার কিনে নিয়ে এসেছিলে, আর বাড়িতে তো রান্নার লোক আছে, আমি কেন রান্না করতে যাব? হ্যাঁ, শখ কম না। বাপের বাড়ি থেকে রান্নার লোক এনেছিলে নাকি, যে তোমার জন্য রান্নার লোক রান্না করে দেবে? আজকে রাত্রিবেলা বাসন্তী পোলাও আর রিয়াজি মাটন রান্না করবে। যাও, আমার জন্য এখন চা পকোড়া বানিয়ে নিয়ে এসো। নাটক। ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনি ঐশী বাধ্য হয়ে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে সত্যিই কোনো কাজের লোককে দেখতে পায় না। ফলে ঐশীকেই রান্নাবান্না করতে হয়। ঐশী কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে তার জীবনটা আবার আগের মতো হয়ে গেল। এখন আর অরুণিমা দেবী কিংবা রিমা কেউই তার ধারে কাছে ঘেঁষতে চায় না, বরং ঐশীকেই এখন তার শ্বশুরবাড়ির পরিবারকে রয়্যাল ট্রিটমেন্ট দিতে হয়। ম্যাডাম, আমাকে দয়া করে সাহায্য করুন। আমাকে আপনার স্কুলে কোনো কাজ দেবেন ম্যাডাম? আমার কাজের ভীষণ প্রয়োজন। আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব। দয়া করে আমাকে যে কোনো একটা কাজ দিন না ম্যাডাম। কাজ? কিন্তু তুমি কি কাজ করবে? তুমি তো এখন অনেক ছোট, তুমি কি কোনো কাজ করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমি সব পারবো। আপনি বলুন না আমি কি করব। আপনি যদি বলেন আমি স্কুলে ধোয়া মোছার কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে তাই করো। কাল থেকে স্কুল খোলার আগে তুমি স্কুলে চলে আসবে আর তোমার কাজ করা শুরু করে দেবে। এখন তুমি যাও। স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম শ্রীতমা দেবীর কথা শুনে তিতলি ভীষণ খুশি হয়। সে পরের দিন থেকেই স্কুলে সাফ সাফাইয়ের কাজ করা শুরু করে দেয়। সে খুবই মন দিয়ে স্কুলের কাজ করতে থাকে। দুপুরের আগে তার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত। তার কাজ কমপ্লিট করার পর সে বাড়ি ফিরে যেত না। সে জানালা দিয়ে স্কুলের বাচ্চাদের ক্লাস করা দেখত আর মনে মনে ভীষণ খুশি হতো। এরকমই একদিন সে যখন জানালা দিয়ে বাচ্চাদের ক্লাস করা দেখছিল, তখন তাকে শ্রীতমা ম্যাডাম দেখে ফেলে। এই যে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমার তো কাজ অনেক আগেই হয়ে গেছে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? না ম্যাডাম, আসলে আমি এই বাচ্চাদের পড়ানো দেখছিলাম। আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকদিন এদেরকে পড়তে দেখি আর মনে মনে ভাবি এরা কত ভাগ্যবান যে এরা পড়াশোনা করতে পারছে, আর আমার পড়াশোনা করার বয়সে আমি এখন কাজ করছি। তুমি পড়াশোনা করতে চাও? তোমাকে তো একটা কথা জিজ্ঞাসাই করা হয়নি। তুমি কোথায় থাকো? তোমার বাবা মা কি করে? আর তোমাকে এই বয়সে স্কুলে সাফ সাফাইয়ের কাজ করতে হচ্ছে কেন?
হ্যাঁ ম্যাডাম, আমি পড়াশোনা করতে চাই। আমার বাড়িতে আরো দুটো বোন আছে, ওরাও পড়াশোনা করতে চাই। আগে আমরা 3 বোনই পড়াশোনা করতাম, কিন্তু এখন আমাদের সবকিছুই পাল্টে গেছে। এই বলে তিতলি তার দুঃখের কথা শ্রীতমা ম্যাডামকে বলতে শুরু করে। মনোরমা তার 3 মেয়ে তিতলি, মেঘনা এবং প্রিয়াঙ্কার সঙ্গে বাস করত। মনোরমা বিধবা ছিল। তার স্বামী রামলাল চন্দনবাবু নামে এক বিল্ডিং কন্ট্রাক্টরের কাছে দিনমজুরের কাজ করত। একদিন কাজ করার সময় রামলাল হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায়। সে মারা যাওয়ার পর তার 3 মেয়ের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব মনোরমার উপর এসে পড়ে। তার মেয়েদেরকে নিয়ে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। হে উপরওয়ালা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি আমার 3 মেয়েকে এবার কিভাবে একা একা সামলাবো? আমি এত দায়িত্ব কিভাবে পালন করব? তুমি আমাকে দয়া করে রাস্তা দেখাও। মনোরমা অনেক ভাবনা চিন্তা করার পর চন্দনবাবুর কাছে কাজের সন্ধান করতে যায়। তার স্বামী রামলাল চন্দনবাবুর কাছেই কাজ করত। তুমি মেয়ে ছেলে হয়ে এই কাজ করতে পারবে না। এই কাজটা কোনো ছেলে খেলা নয়, যথেষ্ট বেশি পরিশ্রম করতে হয়। সারাদিন ইট বালি পাথর বহন করতে হবে। তুমি পারবে? হ্যাঁ মালিক, আমি নিশ্চয়ই পারবো। আমাকে যে পারতেই হবে, না হলে আমি আমার 3 মেয়েকে খাওয়াবো কি করে? আর আমার 3 মেয়েকে পড়াশোনা কিভাবে করাবো? আমি এখন কঠিন থেকে কঠিন কাজ করার জন্য বাধ্য। আপনি দয়া করে আমাকে কাজটা দিয়ে দিন বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাল থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, কাজ করার পর দিন শেষে টাকা পাবে। এখন যাও এখান থেকে। পরের দিন থেকে মনোরমা দিনমজুরির কাজ করতে লেগে পড়ে। মনোরমার বয়স তখন খুব বেশি ছিল না। সে দেখতেও ভীষণ সুন্দরী ছিল। তাই সে যখন কাজ করতে ব্যস্ত থাকতো, তখন চন্দনবাবু তার দিকে কুনজর আক্ষেপ করত। সারাদিন ধরে ইট বালি পাথর বহন করতে তার খুব কষ্ট হতো। তার হাতে পায়ে সবসময় ছোটখাটো চোট লাগতেই থাকতো। এমনকি ধীরে ধীরে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে। তবুও সে মনে জোর নিয়ে তার কাজ করত। মালিক, আমার কাজ করা হয়ে গেছে। আমি এবার বাড়ি যাব। আমার মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। আর আমার টাকাটা? বাড়ি? এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? সবসময় তোমার বাড়ি যাওয়ার এত তাড়া থাকে কেন? এখন কেউ বাড়ি গেছে দেখেছো? এমনিও তুমি মহিলা বলে আমি তোমাকে কাজে রাখতে চাইছিলাম না। তুমি তো ঠিকঠাক মতো কাজও করতে পারো না। তোমাকে কাজে রেখে তো আমার লস হচ্ছে। সবাই কাজ করে বাড়ি চলে যাওয়ার পর তুমি সবার শেষে বাড়ি যাবে। যাও এবার কাজ করো। মনোরমা মন খারাপ করে আবার কাজ করতে শুরু করে। সকল দিনমজুর কাজ করে বাড়ি ফিরে চলে গেলে মনোরমা আবার চন্দনবাবুর কাছে যায়। মালিক, এবার আমার কাজ হয়ে গেছে। এবার আমাকে টাকাটা দিয়ে দিন। টাকা? টাকা তো আজকে শেষ হয়ে গেছে। তুমি এক কাজ করো, কালকে এসো। কালকে কাজ করে টাকা নিয়ে যেও, কেমন? মনোরমা বিধবা বলে এবং সে খুবই সরল সিধেসাদা হওয়ায় চন্দনবাবু ইচ্ছা করে তার সঙ্গে এরকম করত। সেদিন রাতে বাড়ি ফিরে মনোরমা খুবই অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না। কিন্তু সে মনে মনে ভাবে, না, আমাকে কাজে যেতেই হবে। আজকে মালিক টাকা দেবে বলেছে। আজকে কাজে না গেলে বাড়িতে রান্না হবে না। মেয়েদের স্কুলের ফিস দিতে পারি না বলে ওরা স্কুলেও যেতে পারে না। আর এখন যদি কাজে না যাই, ওদের মুখে আমি ভাতও তুলে দিতে পারবো না। এরকম নানান দুশ্চিন্তা করতে করতে মনোরমা বিছানা থেকে উঠে কাজে চলে যায়। সেদিন কাজ করতে তার খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে আসে, আর তার মাথার উপর থেকে সারি সারি ইট তার পায়ের উপর এসে পড়ে। তার 2 পায়ে প্রচন্ড আঘাত লাগে এবং ভীষণ পরিমাণে রক্তপাত হতে থাকে। এ বাবা, তোমার পায়ের কি অবস্থা হয়েছে? ইস, কত রক্ত বেরোচ্ছে। এ বাবা! চন্দনবাবু চেঁচেমেচে শুনে সেখানে এসে বলে, সর্বনাশী মহিলা, দিল্লি তো আমার এতগুলো ইট বরবাদ করে। এই কারণেই আমি তোকে কাজে রাখতে চাইনি। যা, বেরিয়ে যা এখন এখান থেকে। আমি তোকে আর কাজে রাখতে পারবো না। এই তোমরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমরা নিজের কাজ করো। ক্ষমা করে দেবেন বাবু, আসলে আজকে আমার শরীরটা একদম ভালো ছিল না। সেই জন্য ভুল করে ইটগুলো পড়ে গেছে। আপনি দয়া করে আমাকে টাকাগুলো দিয়ে দিন। আমি ডাক্তার দেখিয়ে নেব। আর আমার মেয়েদেরকে আমি খাবারও খাওয়াতে পারবো। টাকা নিবি? ঠিক আছে, আজকে রাতে আমার বাড়িতে চলে আসিস। আমাকে খুশি করিয়ে ডবল টাকা নিয়ে যাস। যা। চন্দনবাবুর বাজে ইশারা মনোরমা খুব সহজেই বুঝতে পারে। তাই সে সেখান থেকে নিস্তব্ধ চলে যাওয়াটাই শ্রেয় মনে করে। কিন্তু তার পায়ে অনেক বেশি চোট লাগায় সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। মোহন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার কাছে আসে। মোহন ছিল রামলালের সবচেয়ে কাছের বন্ধু। এ কি বৌদি, তোমার পায়ের কি অবস্থা? তোমার পা থেকে তো প্রচুর রক্ত বেরোচ্ছে। কিভাবে হলো এসব? আর বলবে না দাদা, দিনমজুরের কাজ করতে গিয়ে পায়ে ইট পড়েছে। আর কপাল এতটাই খারাপ, মালিক আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে।
ইস কি অবস্থা! তুমি চলো আমার সঙ্গে হসপিটালে চলো, এখনই ডাক্তার দেখানো উচিত, না হলে বিপদ হতে পারে। না না দাদা, এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে, তুমি এ নিয়ে চিন্তা করো না। আর তাছাড়া ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে নেই। এমনি এমনি কিভাবে ঠিক হবে? এটা তো কোনো ছোটখাটো আঘাত নয়। তুমি আমার সাথে চলো, আমি ডাক্তার খরচা দিয়ে দেবো। এখন তো আমার বন্ধু নেই, আর এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার তিনটে মেয়ের কি হবে একবার ভেবে দেখেছো? মোহন মনোরমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার মনোরমার পা ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয়। মোহন নিজের টাকা দিয়ে ডাক্তার চিকিৎসার খরচ দেয় এবং ওষুধগুলো কিনে মনোরমাকে বাড়িতে দিয়ে আসে। মনোরমার পায়ে ব্যান্ডেজ করা দেখে তার 3 মেয়ে তিতলি, মেঘনা এবং প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। তিতলি তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল। সে তার মায়ের কষ্টটা ভালো মতোই বুঝতে পারত। তার মা তাদের ভরণ পোষণের জন্য ঠিক কতটা কষ্ট করছে সে প্রতিটা মুহূর্তে সেটা অনুভব করতে পারত। মা, তোমার পায়ে কি হয়েছে? তোমার পায়ে ব্যান্ডেজ করা কেন, তাও আবার দুটো পায়ে? কিছু না রে মা, ও সামান্য একটু কেটে গেছে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তোরা চিন্তা করিস না। ডাক্তার বলেছে 2-1 দিন রেস্ট করলে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু এই 2-1 দিন আমি কিভাবে সংসার চালাবো সেটাই আমার চিন্তা। তুমি চিন্তা করো না মা, আমি কিছু না কিছু ব্যবস্থা করব। তুমি যতদিন না সুস্থ হচ্ছ বাড়িতেই থাকবে, তুমি কোথাও যাবে না বলে দিলাম। তুই আবার কি করবি রে মা? সত্যি আমার কপালটা খারাপ, তোদেরকে না ঠিক মতো খাওয়াতে পারছি আর না তোদেরকে পড়াশোনা করাতে পারছি। এর চেয়ে ভালো আমি মরে কেন গেলাম না। এই বলে মনোরমা খুবই কান্নাকাটি করতে থাকে। তিতলি কিছুতেই তার মায়ের দুঃখ সহ্য করতে পারে না। সে পরের দিনই তার মাকে কিছু না জানিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এদিক ওদিক ঘোরাঘুরি করলেও সে ছোট বলে তাকে কেউ কাজ দিতে চায় না। শেষ পর্যন্ত সে আগে যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে সে ধোয়া মোছার কাজ পায়। তিতলির মধ্যে পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল। তিতলির জীবনের সমস্ত ঘটনা শোনার পর শ্রীতমা দেবীর ভীষণ মায়া হয়। ঠিক আছে তিতলি, কাল থেকে তুমি আর তোমার বোন আমার স্কুলেই পড়বে। আর হ্যাঁ, তার আগে তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে, তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। পরের দিন তিতলি তার 2 বোন এবং তাদের মাকে সঙ্গে করে স্কুলে নিয়ে আসে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কাজ করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছে নাকি? না না, ও কোনো ভুল করেনি। আমি তোমাকে ডেকেছি দরকারি কথা বলার জন্য। তোমার মেয়েদের পড়াশোনা করার খুবই ইচ্ছা, তাই জন্য ওরা আমার স্কুলেই পড়াশোনা করবে। আর তুমি আজ থেকে স্কুলের ধোয়া মোছার কাজ করবে, তার বদলে আমি তোমাকে পারিশ্রমিক দেব। এতে তোমার সংসার চলবে আর তোমার মেয়েদের পড়াশোনাও হবে। ম্যাডাম, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। সত্যি আপনি খুব ভালো মানুষ। পরের দিন থেকে মনোরমা স্কুলে সাফ সাফাইয়ের কাজে লেগে পড়ে আর তার 3 মেয়ে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। প্রথম বছরই তারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। তাদের এই প্রতিভা দেখে শ্রীতমা দেবী ভীষণ খুশি হয়। ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। যদি কাল থেকে স্কুলে সাফ সাফাইয়ের পাশাপাশি আপনাদের হোস্টেলে সাফ সাফাই করি আর আপনি আমাকে আরো কিছু টাকা দেন, তাহলে আমার মেয়েদেরকে আমি টিউশন পড়াতে পারবো। ওরা তাহলে আরো ভালো মতো পড়াশোনা করতে পারবে। তুমি হোস্টেলের কাজ করলে করো, আমি তোমাকে এক্সট্রা টাকাও দেব, কিন্তু সেই টাকা দিয়ে তোমার মেয়েদের টিউশন পড়ানোর কোনো দরকার নেই। কারণ ওরা এত ট্যালেন্টেড, এত মেধাবী, ওদের টিউশন পড়ার কোনো দরকার নেই। তুমি ওদের পাশে থেকো, দেখবে একদিন তোমার মেয়েরা ভালো জায়গায় পৌঁছাবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ ম্যাডাম। মনোরমা আরো বেশি পরিশ্রম করা শুরু করে। দেখতে দেখতে তার 3 মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করে যায়। তারা 3 জন ভালো কলেজে ভর্তি হয় এবং স্কলারশিপ পেয়ে যায়। সেই সঙ্গে তারা নিজেদের পড়াশোনার পাশাপাশি টিউশন পড়াতে শুরু করে। এভাবেই তারা তাদের মাকে আর্থিকভাবেও সাহায্য করে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। তাদের 3 জনের মধ্যে তিতলি আইপিএস অফিসার হয়, মেজ মেয়ে মেঘনা ডাক্তার হয় আর ছোট মেয়ে প্রিয়াঙ্কা ইঞ্জিনিয়ার হয়েছিল। 3 মেয়ের সাফল্য দেখে মনোরমার চোখ অশ্রুতে ভরে ওঠে। সে তার 3 মেয়েকে নিয়ে গর্ববোধ করতে থাকে।